আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 20 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়ে, তোমার বয়স কত? কায়নাত বলল কিছুদিন পর 17 হবে। অর্ণ দাঁত চিবিয়ে হাসলো, তারপর বলল বিয়ে নিয়ে কোনো আশা রাখবেন না। কায়নাত ছলছল চোখে তাকালো, তারপর বলল আপনি কি সত্যি আমাকে ডিভোর্স দিবেন? অর্ণ বলল তোমাকে আজীবন সাথে করে রাখার জন্য বিয়ে করিনি, বাধ্য হয়ে কবুল করেছি। কায়নাত বলল তাহলে চৌধুরী বাড়িতে কেন এনেছেন? অর্ণ বলল আমি আনিনি, তুমি নিজ ইচ্ছায় এসেছো। পরের দিন সকাল সকাল নিশা ও কায়নাত কলেজে এসেছে। 3টা ক্লাস করার পর কায়নাত আর ক্লাসে মন দিতে পারেনি। সে একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব কঠিন একটা বাস্তবতার মুখোমুখি হতে চলেছে। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হলে কিছু সময় নিজের মনের কথা শোনা শ্রেয়। কায়নাতের চোখ মুখ থমথমে, মুখে কথা নেই। জুনায়রা কায়নাতকে এত চুপচাপ দেখে বলল কি হয়েছে তোমার? কায়নাত দুপাশে মাথা নিয়ে বলল কিছু না। জুনায়রা বলল বিয়ে শাদী করে সুখে থেকেও তুমি এত স্যাড? কায়নাত শুকনো ঢুক গিলে ঠোঁটে হাসি টানলো, চোখে চিকচিক পানি টলমল করছে। সে জোরালো কণ্ঠে বলল সুখ সুখ আমার ধরাছোঁয়ার বাইরে, জানো আমার মা আছে তবুও আমি এতিম, আমার স্বামী সংসার সাথে গোটা একটা পরিবার আছে তবুও আমি নিঃস্ব। কেন জানো? জন্মের আগে বাবার গলার কাটা হয়েছিলাম, বিয়ের আগে মায়ের, আর এখন স্বামীর। জুনাইরা হতবাক হয়ে তাকালো, তারপর বলল কি বলছো এসব? তুমি না বললে তোমার শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো? কায়নাত বলল সবাই ভালো, তাই তো আমার মতো এক অভাগীকে ঠাঁই দিয়েছেন নিজেদের বাড়িতে। জুনাইরা শান্ত কণ্ঠে বলল তোমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে? কায়নাত মাথা নাড়িয়ে বলল তার সাথে আমার কথাই হয় না, ঝগড়া হবে কি করে? যাই হোক বাদ দাও এসব, ভালো লাগছে না। জুনাইরা ভাবুক হয়ে বসে রইল। কায়নাত বলছে এক কথা, কিন্তু নিশা বলল আরেক কথা। সব উল্টাপাল্টা লাগছে তার কাছে। অর্ণ চৌধুরীকে দেখার ভীষণ আকাঙ্ক্ষা জাগছে তার। লোকটা কে, কেনই বা এত রূপে কায়নাতের সামনে ধরা দিচ্ছে? নিশা নিজের ক্লাসরুমে বসে আছে। তার এক ফ্রেন্ড জানিয়েছে ফাইজ হসপিটালে ভর্তি। রাস্তায় নাকি কার সাথে মারামারি করেছে, গুরুতর আহত হয়েছে সে। কিন্তু নিশার জানা মতো ফাইজের মতো শান্তশিষ্ট ছেলে কখনো এসব ঝামেলায় জড়াবে না। কে জানে আবার কি হয়েছে। তাও ভালো হয়েছে প্রেমের হসপিটালেই ভর্তি হয়েছে। নিশা ভাবলো বাড়ি যাওয়ার পথে ওর সাথে দেখা করে যাবে। কলেজ ছুটি হতেই কায়নাত নিশার সাথে কলেজ গেটের দিকে এগিয়ে এলো। বাড়ির গাড়ি নিয়ে ওরা হসপিটালে এলো। 7 তলায় 234 নম্বর রুমে ফাইজ ভর্তি। নিশার সাথে কিছু ফল নিয়ে এসেছে। প্রেমকে এখনো জানায়নি যে সে হসপিটালে এসেছে, না হলে রাগারাগি করবে নিশ্চিত। ফাইজের হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। নিশা ফাইজের পাশে বসতে ছেলেটা পিটপিট করে চোখ খুললো। নিশাকে দেখে ক্লান্ত স্বরে বলল তুমি এসেছো? নিশা চিন্তিত হয়ে বলল কার সাথে ঝামেলা করতে গিয়েছো তুমি? ফাইজ বলল তোমার জন্যই তো এসব হলো। নিশা অবাক কণ্ঠে বলল আমার জন্য? ফাইজ ধীরে ধীরে সবকিছু খুলে বলল। নিশার চোয়াল শক্ত হয়েছে, রাগে শরীর কাঁপছে। কায়নাত চুপচাপ শুনে গেল দুজনের কথা। আজ কি হবে কে জানে। নিশা কিছুক্ষণ থেকে কায়নাতকে নিয়ে বেরিয়ে এলো হসপিটাল থেকে। কায়নাত আজ ভীষণ চুপচাপ। নিশা আজ আগ বাড়িয়ে কিছু বলল না, তার নিজেরই মন মেজাজ ভীষণ খারাপ। নিশারা বাড়ি ফেরার কিছুক্ষণ পর আজও প্রেমও তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। নিধি বাগানে বসে বসে নুসরাতের সাথে গল্প করছে। নুসরাত বেতের চেয়ার ছেড়ে উঠে বলল তুমি বসো, বুয়াকে কিছু খাবার নিয়ে আসতে বলছি। নিধি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো, তারপর বলল তুমি বসো আপু, আমি যাই। নুসরাত বলল আরে রিল্যাক্স, বসো, যাবো আর আসবো। সন্ধ্যার আজান দিবে একটু পরেই। নিধি ভাবলো এই সময় পুরো পোয়াতি মানুষের বাইরে থাকা ঠিক নয়। সে বাড়ির ভেতর গিয়ে বলল বাইরে বসার কোনো দরকার নেই এখন। নুসরাত তো কথা বাড়ালো না। সন্ধ্যার আজান শেষ হতেই নিধি ছাদে এলো। ভালো লাগছে না, ডাক্তারবাবু নেই, বিকেলে বাড়ি ফিরেছে অথচ একবারও তার সাথে কথা বললো না। নিধি কেন যেন নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। লোকটা সত্যি হয়তো অন্য মেয়েকে ভালোবাসে। আজ বাইরে মিষ্টি নরম বাতাস, আলোয় জ্বলজ্বল করছে চারপাশ। ছাদে ফুল গাছগুলো থেকে ঘ্রাণে মম করছে চারপাশ। সে লম্বা শ্বাস টানলো, শাড়ির আঁচল ভালো করে গায়ে জড়িয়ে পিছু ঘুরে দাঁড়ালো। সাথে সাথে কর্ণদয়ে ভেসে এলো কোনো এক পুরুষের গানের স্বর। আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই ইচ্ছে উড়ান দিল আর বলল তোকে চাই। নিধি আশেপাশে ব্যস্ত চোখে তাকালো। প্রেমের কণ্ঠস্বরটা সে খুব ভালো করে চেনে এই স্বর। চৌধুরী বাড়ির যখন প্রেম যেত তখন ঠিক এমন করেই গান গাইতো। কিন্তু সে কোথা থেকেই বা আসছে এই গানের গলা? প্রেম ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে ধীর কদমে এগিয়ে এলো নিধির নিকট। বাতাসের তীব্র দাপটে মেয়ে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। নিধি পলক্ষীন চোখে প্রিয় পুরুষের ঠোঁটের কোণে সেই মুচকি হাসিটুকু দেখলো। তৃষ্ণার্ত চোখ দুটো আজ ভারী বেইমানি করছে। দৃষ্টি কেন ফেরানো যাচ্ছে না? কেন এই পুরুষকে দেখার এত ইচ্ছে? প্রেম একটু ঝুঁকে নিধির চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল কিরে এত সুন্দর গান শোনালাম, বললি না কেমন হয়েছে? নিধি লজ্জা পেল, দৃষ্টি সরিয়ে বলল আপনার গানের গলা বরাবরই ভীষণ সুন্দর ডাক্তার বাবু। প্রেম বলল ধন্যবাদ, আরেকটা শুনবি নাকি? নিধি কি মানা করবে? সে প্রেমের দিকে তাকিয়ে বলল আজ বোধহয় আপনার মুড অনেক ভালো। প্রেম বলল কারণ জানিস? নিধি বলল কি? প্রেম বলল তোর ভাবি মানে আমার উনি আর কি, ও আমায়। নিধি থামিয়ে দিল প্রেমকে, বলল বুঝেছি, আপনার প্রেমিকার জন্য মুড ভালো তাই তো? প্রেম মুচকে হাসলো। প্রেমের সেই হাসি দেখে নিধির অশান্ত চোখ দুটো বৃষ্টির মতো বর্ষণ শুরু করেছে। নিধি উল্টো ফিরে দাঁড়ালো। ছাদের দরজার দিকে এগিয়ে যেতে নিলেই প্রেম বলল চলে যাচ্ছিস? নিধি কদম স্থির করে বলল যাচ্ছি। প্রেম বলল থেকে যা আর কিছুক্ষণ। নিধি বলল নিষিদ্ধ জিনিসের আশেপাশে থাকাটাও বড্ড কষ্টকর ডাক্তারবাবু। নিধি হনহন করে ছাদ থেকে নেমে গেল। প্রেম ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল সেখানেই। নিধির কথার মানে সে বুঝেছে একটা মেয়ে এত বলত হয় কি করে। এটুকু কথা শুনে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। তবে নিধিকে জ্বালাতে ভালোই লাগছে প্রেমের। আর এদিকে অর্ণ স্বার্থ মেহরাব এবং শেহর পুলিশ স্টেশন থেকে বের হলো মাত্র। স্বার্থ ফাইজের সাথে ঝামেলা করেছে, এটা নিয়েই মূলত ঝামেলা। আর এই ঝামেলাটা বাদিয়েছে নিশা। স্বার্থ ভীষণ চটে আছে নিশার উপর। কত বড় কলিজা নিয়ে ঘুরে ওই মেয়ে ভাবা যায়? স্বার্থকে জেলে ভরতে চেয়েছিল। অন্য গাড়ির কাছে এগিয়ে যেতেই স্বার্থ বলল তোর বোন কি এসব শুরু করেছে রে?
অর্ণ দাঁড়ালো, পিছু ফিরে স্বার্থর দিকে তাকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বুকে দুহাত গুজে বলল, ফাইজের সাথে ওর রিলেশন কি? স্বার্থ বলল, ওই হতচ্ছাড়া তোর বোনকে পছন্দ করে বাল, তোর বোন মদন একটা বন্ধু বলে মাথায় উঠিয়ে রাখে। অর্ণ বলল, আরো কিছু? স্বার্থ চোয়াল শক্ত করলো, ফুসফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আর কিছু আবার কি? ওর সাহস হয় কি করে নিশার পেছনে পড়ে থাকার? দেখ অর্ণ, আমার মাথা খারাপ হলে তোর বোনকে তো খুন করবই, সাথে ওই ছেলেকেও। অর্ণ সোজা হয়ে দাঁড়ালো, মেহরাব ও শেহের থমথমে মুখশ্রী দেখে বলল, তোর দরকার ছিল ওকে একেবারে উপরে পাঠিয়ে দেওয়া, পার্সোনাল জিনিসে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ উপরে ফেলতে দুবারও ভাবতে নেই। স্বার্থ পিটপিট করে অর্ণর গম্ভীর মুখখানা দেখলো। অর্ণ গাড়ির দরজা খুলে পেছনে গিয়ে বসলো। শেহের ড্রাইভিং সিটে বসতে স্বার্থ ও মেহরাব উঠে বসলো। অর্ণ ফোনে কিছুক্ষণ মনোযোগ রেখে মেহরাবকে বলল, বিজয়ের কি খবর? মেহরাব বলল, হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে, আই থিঙ্ক আগের থেকে বেটার আছে। মেহরাব বলল, ওর হাত পা ভেঙে পঙ্গু হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। স্বার্থ আশ্চর্য হয়ে বলল, তোর বাড়া ভাতে ছাই দিয়েছে নাকি? ওর পেছনে লেগেছিস কেন? অর্ণ বলল, সেটা তোর মতো গর্দবের বুঝলে তো হতোই। স্বার্থ মুখ বন্ধ করে রেখে সোজা হয়ে বসলো। শালার একটা জীবন পেয়েছে, সুখ শান্তি কিছুই নেই। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবা ওর বাবার সাথে বর্তমান ডিলে আছে ভালো করে জানিস, এখন কোনো ঝামেলা করলে তোদের কোম্পানির ক্ষতি হবে, তাও কোটি টাকার ক্ষতি। অর্ণ বলল, যা বলেছি সেটা কর। মেহরাব বলল, অর্ণ বলল, যা বলেছি সেটাই কর। মেহরাব আর কথা বাড়ালো না, গাড়ি এসে থামলো প্রেমের হসপিটালের সামনে। অর্ণরা নেমে এলো গাড়ি থেকে, 7 তলায় 134 নম্বর রুমে এলো ওরা। প্রেম আগে থেকে উপস্থিত সেখানে। স্বার্থ ফাইজের পাশে এসে বসলো। ফাইজ ভীতু চোখে স্বার্থকে দেখে প্রেমকে বলল, ডক্টর, এই লোকটা গুন্ডা, মাস্তানি করে বেড়াই, প্লিজ এদের বের করুন কেবিন থেকে। প্রেম চোখ ছোট ছোট করে সবার দিকে তাকালো। স্বার্থ ফাইজের দুগাল টেনে দিয়ে দাঁত চিবিয়ে বলল, খোকা, তোমার ডোজ দেয়া কি কম হয়ে গেছে? পিরিত করে আবার তোমার নিশা ডার্লিং এ কেন বলতে গেলে এসব? ফাইজ বলল, আপনাকে আমি চিনি না ভাইয়া, আপনি নিশার কারণে আমার সাথে ঝামেলা কেন করছেন? স্বার্থ বলল, আমি তোর বাপ হতচ্ছাড়া, আর নিশা তোর মা, এবার বুঝ কেন ঝামেলা করেছি। প্রেম নার্সকে বাইরে যেতে বলে বলল, স্বার্থ ভাই, এটা হসপিটাল, মাস্তানি করার জায়গা না, আমার পেশেন্টের সাথে তুমি ঝামেলা করতে পারো না। স্বার্থ অবাক হওয়ার ভান ধরে প্রেমের দিকে তাকালো, তারপর বলল, ডাক্তার সাহেব, আমি আপনার পেশেন্ট, বাচ্চা ডেলিভারি করাতে এসেছি, মাস্তানি করতে নয়। প্রেম হতবাক হয়ে বলল, কার ডেলিভারি করাতে এসেছ? স্বার্থ বলল, কেন আমার? প্রেম স্বার্থর পেটের দিকে তাকালো, আর স্বার্থর দিকে তাকিয়ে বলল, তোমার ডেলিভারি কিভাবে করাবো? স্বার্থ বলল, যেভাবে করাই ওইভাবেই করাবি। শেহের প্রেমের সাথে চোখাচুকি করে বলল, তোর বাচ্চার বাপকে? স্বার্থ ঠোঁট টেনে হাসলো, শেহের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, জান, তুমি তো আমার বাচ্চার বাপ, তোমার ছোঁয়ার জাদুতে আমি বাবা হতে চলেছি। শেহের ছিটকে দূরে সরে গেল, নাকমুখ কুচকে বলল, ছি, আমাকে কি তোর গে মনে হয়? মানলাম আজ অব্দি কোনো মেয়ে পটাতে পারিনি, তাই বলে তোর সাথে, ছি। স্বার্থ শেহের কথায় কান্না দিয়ে প্রেমকে বলল, নে এবার বাচ্চাটা বের কর। প্রেম ভূতা মুখে স্বার্থর বদন পানে তাকিয়ে বলল, মেইন পয়েন্ট কেটে বের করতে হবে, রাজি থাকলে বলো, আজকে তোমার বাচ্চা বের করে দিচ্ছি। আর এদিকে বিকেল বেলায় কায়নাত বাগানে পানি দিচ্ছিল। আজ সে কিংবা নিশা কেউ কলেজে যায়নি। নাজদিন কাল চলে যাবে খুলনা। সে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। আদালের সাথে সকালে বাইরে গিয়ে আবার দুপুরের একটু আগে ফিরেছে সে। কায়নাতকে ফুল গাছে পানি দিতে দেখে চুপটি করে দাঁড়িয়ে রইল। কায়নাত পানি দেওয়ার ফাঁকে পেছনে একবার তাকালো, নাজদিনকে দাঁড়িয়ে থাকতে দেখে পানির লাইন বন্ধ করে দিল। এগিয়ে এসে বলল, দাঁড়িয়েছো কেন? বসো এখানে। নাজদিন বসলো বেতের চেয়ারে। কায়নাত পাশে বসতেই নাজদিন বলল, এখন ভালো আছো তুমি? কায়নাত দীর্ঘশ্বাস ফেলে বলল, খারাপ থাকার কথা ছিল কি? নাজদিন বলল, সংসার কেমন চলছে? কায়নাত বলল, বেশ। নাজদিন বলল, অন্য বিয়েটা মেনে নিয়েছে? কায়নাত বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে চাইছে না। এমনিতেই হাজবেন্ড ওয়াইফের ব্যাপার বাইরের মানুষকে জানানো উচিত নয়, বাড়ির মানুষ জানে এতটুকুই না হয় থাক। কায়নাত বলল, দাদিকে নিয়ে এলে না কেন? দুদিন হয়ে গেল দাদিকে দেখি না। কায়নাত কথা এড়াচ্ছে খুব ভালো করে বুঝলো নাজনীন। তারপর বলল, দাদির বয়স হয়েছে, সে এত রাস্তা জার্নি করতে পারবে না। কায়নাত মাথা ঝাঁকালো। নাজনীনের সাথে কথা বলতেও অস্বস্তি হয়। নাজনীনকে সবসময় বড় ভাই ভেবে এসেছে, কিন্তু সেই ভাই তাকে অন্য দৃষ্টিতে দেখে সেটা জানার পর আর স্বাভাবিক আচরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। নাজনীন বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, খুলনায় গিয়ে ঘুরে এসো, মা দাদি সবাই তোমাকে অনেক মিস করে। কায়নাত মুচকি হেসে উঠে দাঁড়ালো, পানির লাইন অন করে বলল, অবশ্যই যাব, খুব শীঘ্রই। নাজনীন নিজেও উঠে দাঁড়ালো, কায়নাতের পেছন পেছন গিয়ে ফুল গাছগুলো দেখলো, এটা ওটা নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। অর্ণ সবেমাত্র বাড়ি ফিরেছে। স্বার্থ বাইক দিয়ে নামিয়ে দিয়ে গেছে তাকে। আজ যেহেতু অর্ণ অফিসে যায়নি, তাই গাড়ি নিয়েও বের হয়নি। বাড়ির গেট দিয়ে ভেতর ঢুকতেই প্রথমে চোখ পড়লো বাগানের শেষ প্রান্তে, যেখানে কায়নাত গাছে পানি দিচ্ছে আর হেসে হেসে নাজনীনের সাথে কথা বলছে। অর্ণ প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো, সানগ্লাসটা ধূসর রঙের শার্টের সাথে বোতাম ঝুলিয়ে রাখা। হালকা রোদের রশ্মিতে তার যত্ন করে গুছিয়ে রাখা চুলগুলো বালির মতো চিকচিক করছে। কপালে গভীর ভাঁজ, চোখ দুটো দূর প্রান্তে তাক করা, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। সে গলা উঁচু করে বলল, মিসেস অর্ণ চৌধুরী। কায়নাত এহেন্ডাকে ফট করে পেছনে তাকালো। অবাক চোখে অর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। নাজনীন বিরক্ত চোখে অর্ণকে দেখে হাত মুঠোবন্দি করে ফেললো। অর্ণ বড় বড় পা ফেলে এগিয়ে এলো ওদের নিকট। ওদের সামনে দাঁড়িয়ে অর্ণ ঠোঁটের কোণে মেকি হাসি টানলো। সেই হাসির মানে একমাত্র নাজনীনই বুঝলো। কায়নাত অর্ণকে আজ অন্য গেটাপে দেখে বেশ অবাক হলো। লোকটা কি আজ অফিসে যায়নি? সে দৃষ্টি ঘুরিয়ে আবারও ফুল গাছে পানি দিতে লাগলো। অর্ণ নাজনীনের চোখে চোখ রাখলো। নাজনীন দৃঢ় কণ্ঠে বলল, ভালোই চলছে তাহলে?
অর্ণব বলল খুব, একটু বেশিও বলতে পারো। কায়নাত পানি দিতে দিতে অন্য সাইডে চলে গেছে। নাজনীন সেদিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা করছিস মোটেও ঠিক হচ্ছে না অর্ণ, শুধু শুধু কারোর জীবন নিয়ে খেলিস না, যা তুই কখনো নিজের করে নিবি না সেই জিনিস নিয়ে আমার সাথে ঝামেলা করছিস তুই। অর্ণ এমন ভাব করলো যেন সে কিছুই শুনতে পায়নি। সে পিছু ঘুরে কায়নাতকে উদ্দেশ্য করে বলল, শোনো মেয়ে, স্বামীর সেবা যত্ন করা নারীর ধর্ম। তোমার স্বামী এই মুহূর্তে ভীষণ ক্লান্ত, তোমাকে তার দরকার, ঘরে এসো দেখা করে যাও। অর্ণ হন করে বাড়ির ভেতর ঢুকে গেল। কায়নাত থমেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। অর্ণকে তার গণিতের মতোই কঠিন মনে হয়, কিছুতেই যে গণিতের উত্তর বের করতে পারে না, তেমনই অর্ণকে সে এক বিন্দুও বুঝে না। লোকটা অদ্ভুত, একটু বেশি অদ্ভুত, এই ভালো আবার এই খারাপ। সে পানির লাইন বন্ধ করে বাড়ির দিকে হাঁটা ধরলো। নাজনীন শুধু নিষ্পলক চোখে দেখে গেল তার সব। তার ব্যথা হচ্ছে বুকের বাপাসটাই, ভীষণ ব্যথা হচ্ছে। আগে যদি জানতো ভালোবাসা এত কষ্ট, তাহলে হয়তো ভালোবাসার নামটাও মুখে আনতো না। যেখানে পা পিছলে একবার পড়েই গেছে, সেখান থেকে উঠবার আর কোনো উপায় আছে? তবে বর্তমানে এই নারী তার জন্য নিষিদ্ধ। সে চাই কায়নাত ভালো থাকুক, খুব ভালো থাকুক, অন্যর কাছে সুখ পেলে তার কাছেই থাকুক, কিন্তু পূর্ণ অধিকারে। আর এদিকে কায়নাত গুটি গুটি পায়ে কফির কাপ নিয়ে অর্ণর ঘরে প্রবেশ করলো। অর্ণ সোফায় বসে কিছু কাগজপত্র ঘাটছিল। কায়নাত রুমে আসতে এসে গম্ভীর কণ্ঠে বলল, কাম হেয়ার। কায়নাত অর্ণর সামনে আসতেই কফির কাপটা এগিয়ে দিল। অর্ণ কফি নিতে নিতে আর চোখে একবার তাকালো কায়নাতের বদন পানে, তারপর বলল, নাজনীন ভাই আপনাকে পছন্দ করে সেটা আপনি জানেন ম্যাডাম। অর্ণ কফির কাপ টি টেবিলের উপর রাখলো। কায়নাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কি উত্তর দেবে? সে তো জানে নাজনীন নামক লোকটা তাকে ভালোবাসে। অর্ণ উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুজে কায়নাতের মুখোমুখি হয়ে দাঁড়ালো। মেয়েটা বুদ্ধিতেও লম্বায় সব দিক দিয়ে পিচ্ছি। এই যে অর্ণ তার সামনে দাঁড়িয়েছে, কায়নাতকে সে দেখতেই পাচ্ছে না, চোখ নিচে রেখে তারপর তার গোটা মুখটুকু দেখতে পাচ্ছে। অর্ণ ফুস করে নিঃশ্বাস ফেললো। কায়নাতের থুতনি ধরে চোখে চোখ রেখে বলল, ইউ নো নাজনীন ভাই লাইকস ইউ। কায়নাত অর্ণর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখ বন্ধ করে ফেললো সে। অর্ণ মেয়েটার অনন পর্যবেক্ষণ করে নরম কণ্ঠে বলল, পবিত্র থেকে পাপী হতে যাবেন না, মনে রাখবেন অর্ণ চৌধুরী এখন আপনার নামের সাথে যুক্ত আছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সবাই ভিডিওতে একটা করে লাইক দিন।